Hello friends, welcome to our unique channel in West Bengal exam. Today we are going to discuss about Indian rivers, lakes, lagoon, dam, irrigation and multipurpose project of rivers অর্থাৎ ভারতের নদ-নদী, হ্রদ, উপহ্রদ, বাঁধ, জলসেচ ও বহুমুখী নদী পরিকল্পনা। যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটর, সুপারভাইজার, কনস্টেবল, এসআই বা ওয়েস্ট বেঙ্গল পিএসসির অন্য কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশান দেওয়া রয়েছে গোদাবরীর বদ্বীপ, মিসিসিপির বদ্বীপ, ইরাবড্ডই নদীর বদ্বীপ নাকি গঙ্গার বদ্বীপ। সঠিক উত্তর হবে গঙ্গার বদ্বীপ। গঙ্গা একটি পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। অ্যান্টিসিডেন্ট রিভার হচ্ছে ভূত্বান সত্ত্বেও যে সমস্ত নদী তাদের পূর্বের ধারা বজায় রাখতে পারে তাদের অ্যান্টিসিডেন্ট রিভার বলে। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। তাহলে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। পরের প্রশ্ন, গঙ্গা নদী কিসের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে? অপশান দেওয়া রয়েছে মোহনা, পাখির পায়ের পাতার মতো বদ্বীপ, ত্রিকোণাকৃতি বদ্বীপ নাকি চ্যুতিরেখা। গঙ্গা নদী ত্রিকোণাকৃতি বদ্বীপ বা ডেল্টার মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এরকম ছোট ছোট অনেক ডেল্টা তৈরি করেছে, সেই ডেল্টার মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির কোথা থেকে উৎপত্তি হয়েছে তা প্রথম স্তম্ভের সাথে দ্বিতীয় স্তম্ভে মেলাও। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এবং যমুনা। গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের চেমাইংদুং হিমবাহ থেকে। সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে মানস সরোবরেরই সিঙ্গিখাবাব হিমবাহ থেকে। আর যমুনা নদীর উৎপত্তি হয়েছে যমুনোত্রী হিমবাহ থেকে। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রথমে রয়েছে গঙ্গা, 3, 4, 2, 1, অর্থাৎ দ্বিতীয় নম্বরটি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আচ্ছা আমরা এখানে একটু দেখে নিই যে নদীগুলি কোথা থেকে উৎপত্তি হয়েছে। গঙ্গা নদী উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। আর মানস সরোবরের এখান থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদী, এই দিক দিয়ে প্রবাহিত হয়েছে। যমুনা যমুনা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহের ঠিক পাশেই, এই জায়গায় যমুনোত্রী নামক হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। দিয়ে এখান দিয়ে এসে এখানে গঙ্গার সাথে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, গঙ্গার প্রধান দুটি ভাগ ভাগীরথী ও অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? অপশান দেওয়া রয়েছে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ নাকি কর্ণপ্রয়াগ। সঠিক উত্তর হবে দেবপ্রয়াগ। অলকানন্দা উৎপত্তিস্থল থেকে প্রবাহিত হয়ে
প্রয়াগে ধৌলিগঙ্গার কাছে মিলিত হয়ে অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে। তারপর কর্ণপ্রয়াগে পিণ্ডারী নদীর সাথে এবং রুদ্রপ্রয়াগে মন্দাকিনীর সাথে মিলিত হয়েছে। অবশেষে দেবপ্রয়াগে ভাগীরথীর সাথে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। তাহলে ভাগীরথী ও অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগে। পরের প্রশ্ন, যমুনা নদী কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? অপশন দেওয়া রয়েছে বারাণসী, রাজমহল, কানপুর নাকি এলাহাবাদ। সঠিক উত্তর হবে এলাহাবাদ। এলাহাবাদের কাছে যমুনা নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে। যমুনা নদী গঙ্গার সবচেয়ে বড় উপনদী। এটি ডান তীরের উপনদী। গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে যমুনা এবং এটি সবচেয়ে বড় উপনদী। পরের প্রশ্ন, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? বিহারে গঙ্গা নদীর ওপর, কর্ণাটকে কাবেরী নদীর উপর, আসামে ব্রহ্মপুত্র নদীর উপর নাকি পশ্চিমবঙ্গে মহানন্দা নদীর উপর। সঠিক উত্তর হবে আসামে ব্রহ্মপুত্র নদীর উপর। মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। যদি প্রশ্ন আসে যে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি, উত্তর হবে মাজুলি দ্বীপ। এবার ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আমরা একটু জেনে নিই। আগেই বলেছি যে ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবরের কাছে চেমাইংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তারপর তিব্বতে সাংপো নামে, এরপর ভারতের দিহং নামে প্রবেশ করে দিবং ও লোহিতের সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে আসাম উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরিশেষে পদ্মা নদীতে মিশেছে। তো এই হলো ব্রহ্মপুত্র নদীর গতিপথ। পরের প্রশ্ন, কোন নদীর উপর ভাকরানাঙ্গাল সেচ ও জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে? অপশন দেওয়া রয়েছে বিপাশা, শতদ্রু, বিতস্তা নাকি ইরাবতী। সঠিক উত্তর হবে শতদ্রু। শতদ্রু নদীর উপর ভাকরানাঙ্গাল সেচ ও জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। এই প্রকল্পটি পাঞ্জাব ও হিমাচল প্রদেশের শস্য ফলনে চাষবাসের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এনেছে। এর সাথে আমরা দেখে নেব যে সিন্ধু নদীর উপনদীগুলি কি কি। সিন্ধু নদীর উপনদীগুলির মধ্যে একটি হলো শতদ্রু, বাকিগুলি বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী ও বিপাশা। আমরা ম্যাপে একবার দেখে নেব। এই হলো সিন্ধু নদ। এখানে পরপর 5টি উপনদী রয়েছে, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা আর শতদ্রু। সিন্ধুর এই 5টি উপনদী রয়েছে। পরের প্রশ্ন, অমরকন্টক পাহাড় থেকে কোন দুটি নদীর উৎপত্তি হয়েছে যারা দুটি আলাদা দিকে পশ্চিম ও পূর্ব দিকে প্রবাহিত হয়েছে? অপশান দেওয়া রয়েছে নর্মদা ও মহানদী, নর্মদা ও তাপ্তি, তাপ্তি ও বেতোয়া নাকি তাপ্তি এবং সোন। সঠিক উত্তর হবে নর্মদা ও মহানদী। দুটি নদী অমরকন্টক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে আর মহানদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে এসে পতিত হয়েছে। নর্মদার পাশ দিয়ে আরেকটি নদী প্রবাহিত হয়েছে, তাপ্তি নদী, যেটিও আরব সাগরে গিয়ে পড়েছে। পরের প্রশ্ন, কোন নদী বুড়িগঙ্গা নামেও পরিচিত? অপশান দেওয়া রয়েছে কৃষ্ণা, কাবেরী, মহানদী নাকি গোদাবরী। সঠিক উত্তর হবে গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এই কারণে গোদাবরীকে বুড়িগঙ্গাও বলা হয়। আর কাবেরী নদী দক্ষিণ ভারতের
অন্যতম একটি পবিত্র নদী, তাই পবিত্রতার দিক থেকে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। তো মনে রেখো, দৈর্ঘ্যে বড় হওয়ার কারণে গোদাবরীকে বুড়িগঙ্গা বলা হয়, আর পবিত্রতার দিক থেকে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়। তাহলে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় কাবেরী নদীর বদ্বীপকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলি কোথা থেকে উৎপত্তি হয়েছে তা প্রথম স্তম্ভের সাথে দ্বিতীয় স্তম্ভে মেলাও। কি কি নদী রয়েছে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী ও মহানদী। কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে, আর কাবেরী নদীর উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতেরই ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে। গোদাবরীর উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতের ত্রম্বক শৃঙ্গ থেকে, আর মহানদীর ছত্তিশগড়ের সিয়াওয়ার বা সিওয়ার পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে কোনটি? 3 নম্বরটি। পরের প্রশ্ন, ভারতে মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত অন্যতম গুরুত্বপূর্ণ নদী কোনটি? অপশান দেওয়া রয়েছে নর্মদা, লুনি, কৃষ্ণা নাকি বিপাশা। সঠিক উত্তর হবে লুনি। লুনি ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী। এটি আরাবল্লী পর্বতের নিকটবর্তী আনা সাগর হ্রদ থেকে উৎপত্তি হয়ে কচ্ছের রণে মিশেছে। পরের প্রশ্ন, পুলিকট হ্রদ কোন উপকূলে অবস্থিত? অপশান দেওয়া রয়েছে করমণ্ডল উপকূলে, মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে করমণ্ডল উপকূলে। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় লবণাক্ত জলের হ্রদ কোনটি? অপশান দেওয়া রয়েছে উলার, চিল্কা, লোকটাক নাকি সম্বর। সঠিক উত্তর হবে সম্বর। সম্বর হ্রদটি রাজস্থানে অবস্থিত। সম্বর হ্রদটি রাজস্থানে অবস্থিত। এর সাথে আমরা দেখে নিই অন্যান্য হ্রদগুলি কোথায় অবস্থিত। চিল্কা ভারতের সবচেয়ে বড় উপহ্রদ, এটি ওড়িশাতে অবস্থিত। লোকটাক ভারতের দীর্ঘতম হ্রদ, এটি মণিপুরে অবস্থিত। তো যদি প্রশ্ন আসে যে ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি, উত্তর হবে লোকটাক হ্রদ। উলার ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটি কাশ্মীরে অবস্থিত। তাহলে ভারতের কোন হ্রদ কী জন্য বিখ্যাত সেগুলো একটু মনে রাখা আমাদের দরকার। চিল্কা এটি সবথেকে বড় উপহ্রদ ভারতের, ওড়িশাতে অবস্থিত। উলার ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যেটি কাশ্মীরে অবস্থিত। লোকটাক ভারতের দীর্ঘতম হ্রদ, যেটি মণিপুরে অবস্থিত। আর সম্বর রাজস্থানে অবস্থিত, যেটি ভারতের সবথেকে বড় লবণাক্ত জলের হ্রদ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? অপশান দেওয়া রয়েছে কোলেরু, সুপিরিয়র, ক্যাসপিয়ান সাগর নাকি বৈকাল। সঠিক উত্তর হবে ক্যাসপিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল সুপিরিয়র হ্রদ। বৈকাল পৃথিবীর গভীরতম হ্রদ। তাহলে পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো ক্যাসপিয়ান সাগর, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র,
আর গভীরতম হ্রদ হলো বৈকাল। আর কোলেরু হ্রদটি অন্ধ্রপ্রদেশে গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপে অবস্থিত ভারতের অন্যতম একটি বড় মিষ্টি জলের হ্রদ। তো যদি প্রশ্ন আসে যে কোলেরু হ্রদ কোথায় অবস্থিত, এটি গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? অপশান দেওয়া রয়েছে যোগ, কুঞ্চিকাল, শিবসমুদ্রম নাকি হুড্রু। সঠিক উত্তর হবে কুঞ্চিকাল। কুঞ্চিকাল কর্ণাটকে সারাবতী নদীর উপর অবস্থিত। কুঞ্চিকালের আগে ভারতের উচ্চতম জলপ্রপাত ছিল যোগ, কিন্তু বর্তমানে কুঞ্চিকাল হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। যোগ জলপ্রপাতের বর্তমান নাম গেরোসাপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। শিবসমুদ্রম জলপ্রপাতটি তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর অবস্থিত। আর হুড্রু জলপ্রপাতটি ঝাড়খণ্ডে সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। তাহলে কোন জলপ্রপাতটি কোথায় অবস্থিত সেগুলো একটু দেখে নিতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? অপশান দেওয়া রয়েছে নর্মদা, কৃষ্ণা, সোন নাকি চম্বল। সঠিক উত্তর হবে নর্মদা। এছাড়াও নর্মদার উপর আরও কয়েকটি জলপ্রপাত রয়েছে, যেমন ধুঁয়াধার যেটি জব্বলপুরে অবস্থিত, সহস্রধারা, দুধধারা, এই সবকটি মধ্যপ্রদেশে আছে নর্মদা নদীর উপর। তাহলে কপিলধারা জলপ্রপাতটি নর্মদা নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত শহরগুলি কোন নদীর তীরে গড়ে উঠেছে প্রথম স্তম্ভের সাথে দ্বিতীয় স্তম্ভে মেলা? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে গড়ে উঠেছে। বারাণসী গড়ে উঠেছে গঙ্গা নদীর তীরে। শ্রীরঙ্গপত্তনম কাবেরী নদীর তীরে। আর মথুরা যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে উত্তর কি হবে বন্ধুরা? 4 নম্বরটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, দামোদর নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? অপশান দেওয়া রয়েছে রাজমহল মালভূমি, হিমালয় পর্বত, ছোটনাগপুর মালভূমি নাকি পূর্বঘাট পর্বত। সঠিক উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরির আগে দামোদর নদীর বন্যায় বাংলার একটা বৃহৎ অঞ্চল প্লাবিত হতো, সেই জন্য দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। পরের প্রশ্ন, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? অপশান দেওয়া রয়েছে চম্বল, কোশি, সোন নাকি সুবর্ণরেখা। সঠিক উত্তর হবে কোশি। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। যেমন দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, তেমনি কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। পরের প্রশ্ন, তিস্তা কোন নদীর উপনদী? অপশান দেওয়া রয়েছে ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা নাকি মহানদী। সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী। পরের প্রশ্ন, জলপাইগুড়ি শহরটি কোন দুটি নদীর তীরে গড়ে উঠেছে? অপশান দেওয়া রয়েছে তিস্তা ও জলঢাকা, জলঢাকা ও তোরসা, তিস্তা ও রায়ডাক নাকি তিস্তা ও করালা। সঠিক উত্তর হবে তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি গড়ে উঠেছে। পরের প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ কী কারণে তৈরি করা হয়েছিল? অপশান কি কি রয়েছে? কলকাতাতে খাবার জল সরবরাহ করার জন্য, জলবিদ্যুৎ তৈরি করার জন্য,
উত্তর ও দক্ষিণবঙ্গকে যুক্ত করার জন্য, নাকি হুগলি নদীর নাব্যতা বাড়িয়ে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য? সঠিক উত্তর হবে হুগলি নদীর নাব্যতা বাড়িয়ে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য। হুগলি নদীতে জলের পরিমাণ কমে যাচ্ছিল, এ কারণে নদীর জল বাড়ানোর জন্য ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়। অনেক সময় দুটো আলাদা আলাদা অপশানও থাকে, শুধু হুগলি নদীতে জলের পরিমাণ বা স্রোতের পরিমাণ বাড়ানোর জন্য অপশানে থাকে, আবার কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য এটাও অপশানে থাকে। তো যেটা অপশানে থাকবে সেটাই উত্তর করো বন্ধুরা। পরের প্রশ্ন, শিব সমুদ্রম প্রকল্প কোন নদীর উপর তৈরি করা হয়েছে? অপশান দেওয়া রয়েছে মহানদী, দামোদর, কাবেরী নাকি ভাগীরথী। সঠিক উত্তর হবে কাবেরী। কাবেরী নদীর উপর শিব সমুদ্রম প্রকল্প তৈরি করা হয়েছে। এর সাথে দেখে নিই আরও কিছু উল্লেখযোগ্য প্রকল্প, যেমন হীরাকুদ বাঁধ মহানদীর উপর তৈরি করা হয়েছে, এটি উড়িষ্যাতে অবস্থিত। এই হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ। অনেক পরীক্ষাতে এটি প্রশ্ন আসে যে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক উত্তর হবে হীরাকুদ বাঁধ। কৃষ্ণা নদীর উপর যে প্রকল্প গড়ে উঠেছে সেটি হলো নাগার্জুন সাগর প্রকল্প। ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন হয়েছে দামোদর নদীর উপর। এছাড়াও দামোদরের উপর আরও একটি বাঁধ রয়েছে পাঞ্চেত, আর দামোদরেরই একটি উপনদী বরাকরের উপর তিলাইয়া ও মাইথন বাঁধ নির্মিত হয়েছে। তেহরি প্রকল্প উত্তরাঞ্চলে ভাগীরথী নদীর উপর তৈরি করা হয়েছে, এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম বাঁধ। তো মনে রাখো বন্ধুরা, পৃথিবীর তৃতীয় উচ্চতম বাঁধ ভাগীরথী নদীর উপর উত্তরাঞ্চলে তৈরি করা হয়েছে, তেহরি প্রকল্প। পরের প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশান দেওয়া রয়েছে সবরমতী, নর্মদা, তাপ্তি নাকি মাহি। সঠিক উত্তর হবে নর্মদা। নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ গড়ে উঠেছে। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম খাল কোনটি? অপশান দেওয়া রয়েছে ইন্দিরা গান্ধী খাল, যমুনা খাল, সিরহিন্দ খাল নাকি উচ্চবাড়ি দোয়াব খাল। সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল, ইন্দিরা গান্ধী ক্যানেল, এটি ভারতের দীর্ঘতম ক্যানেল। আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল বা ক্যানেল হলো মেদিনীপুর ক্যানেল বা খাল। মেদিনীপুর খাল হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল, আর ইন্দিরা গান্ধী খাল এটি ভারতের দীর্ঘতম খাল। পরের প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমি কি হিসাবে ঘোষিত হয়েছে? সংরক্ষিত বনভূমি হিসাবে, জাতীয় উদ্যান হিসাবে, রামসার জলভূমি হিসাবে নাকি জীববৈচিত্র্যময় অঞ্চল হিসাবে। সঠিক উত্তর হবে রামসার জলভূমি বা রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছে। কত সালে এটি ঘোষিত হয়েছে? 2002 সালে পূর্ব কলকাতার জলভূমিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়। তো বন্ধুরা, আজকের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এই ক্লাসের পিডিএফের লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে। আর তোমাদের সিলেবাস শেষ হয়ে গেলে মোটামুটি মের সেকেন্ড উইক করে মিক্সড স্ট্যাটিক জিকের মক টেস্টের ক্লাস শুরু হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।